আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক বলেছিস, এতগুলো কাজ কখন কমপ্লিট হবে বলতো? গালে হাত দিয়ে বলল। আমি কিছু না বলে হাসলাম। এই মেয়ে কখনো শুধরাবে না, কখনোই না। আরও কিছু টুকটাক কথা চলছিল আমাদের মধ্যে। তখনই হোয়াটসঅ্যাপে মেসেজের টোনটা বেজে উঠল। খানিকটা ভ্রুকুচকে ফোন হাতে নিলাম। আপু উৎসাহের সাথে আমার উপর হুমড়ি খেয়ে পড়ে পড়ল। কে মেসেজ দিল রে? রোশন জিজু নাকি? দেখি দেখি। আমি ফোন ওদিকে সরিয়ে আপুর দিকে বাঁকা চোখে তাকিয়ে পড়লাম। নো চান্স। আপু নাক ফুলিয়ে আচার খাওয়াতে মনোযোগী হয়ে পড়ল। আমি ফোনটার লক খুলতেই কয়েকটা ছবি ভেসে উঠল। সবই শেরওয়ানির ছবি, তাও সবই কালো রঙের। নিচে ছোট করে লেখা, কোনটা পরা যায় বলো তো নিশা পাখি? বুঝতে আর এক মুহূর্ত লাগলো না যে এটা আয়াস। আমি দ্রুত মেসেজ টাইপ করে লিখলাম, লাভ কি, সবই তো কালো। ওপাশ থেকে দ্রুত রিপ্লে এলো, ঠিকই বলেছ। তবে কি বলো তো, তোমার পছন্দ তো অন্যরকমই হয়। যেমন আমার মতো একটা স্মার্ট আর ড্যাশিং ছেলে রেখে একটা বোরিং ছেলেকে বেছেছ বিয়ের জন্য। আমি আর কোনো উত্তর দিলাম না। দাঁত কিরমির করে ফোনটা বন্ধ করে ফেললাম। ওপাশ ফিরে তাকাতেই চমকে উঠলাম। আপু খানিকটা হেলে আমার ফোনের দিকে নজর দেওয়ার চেষ্টা করছে। আমি পাশ ঘোরার সাথে সাথে আমি আমার দিকে সন্দেহী নজরে তাকালাম। আমার এই মুহূর্তে প্রচণ্ড রাগ লাগছে। আমি আপুর থেকে আচারের বাটি কেড়ে নিয়ে উঠে চলে এলাম। পেছন থেকে বারবার আপু ডাকলো, আরে সাবি শোন তো, আচারের বাটিটা অন্তত দিয়ে যা। কে শোনে কার কথা? আমি তো নেমে এসেছি। সন্ধে হতে না হতেই বাড়িটা ঝলমল করছে। সবার মুখে হাসি। খালামণি আমাকে রেডি করিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে প্রায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হচ্ছে, অন্য জায়গায়। আমার ঘুম ধরছে, কারণ খুব সকাল সকাল ঘুম ভেঙেছে আমার। তাই এই মুহূর্তে ভীষণ ঘুম পাচ্ছে আমার। এক প্রকার ঘুমের কারণে ভিমুচ্ছে খালামণি। আমার মাথায় সুন্দর করে খোপা করে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার মাথাটা ঢুলছে। খালামণি বিরক্তির সুরে বলে উঠল, উফ আনিশা, মনি, এটা কি করছো? মাথা সোজা করে বসে থাকো। আমি মাথা ঝাড়া দিয়ে চোখ বড় বড় করার চেষ্টা করলাম। হাই তুলে ঘুম ঘুম গলায় বললাম, খালামণি আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। কথাটা বলে খালামণির দিকে অসহায় চোখে তাকালাম। খালামণি আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। অতঃপর জোর গলায় বলল, কি বলছো আনিশা? তোমার জন্য অপেক্ষা করছে সবাই, আর তুমি কিনা ঘুমাবে? বিয়ের কনের মুখে এখন ঘুমানোর কথা শুনলে তো হাসির রোল পড়ে যাবে। সে যাই হোক, আমি ঘুমাবো। তোমার মেয়ে ঋদ্ধিষা আমাকে ভোরবেলা টেনে তুলেছে রূপচর্চা করার জন্য। এখন আমি ঘুমাবো। আচ্ছা, বিয়ের কোণে কি ঘুমাতে পারে না? কথাটা বলে আমি বালিশটা কাছে রেখে শুয়ে পড়তে নিলাম। তবে খালামণি আমার পিঠে হাত দিয়ে জোর করে বসিয়ে দিল। আমার কানে বড়সড় কানের দুল পরিয়ে দিতে দিতে বলল, তোমার বিয়ে হচ্ছে আনিশা মনি। বিয়েটা কোনো খেলা নয়, সবসময় সিরিয়াস থাকতে হয়। আর নিজের ঘুমটা একটু কম করো, বুঝলে? বিয়ের পর রাজ্যের দায়িত্ব ঘাড়ে এসে পড়বে, তখন ঘুম ঘুম করলে একদমই চলবে না। খালামণি, বিয়ে মানেই কি দায়িত্ব আর কর্তব্য পালন করা? সবসময় স্বামী আর সন্তানের সেবা যত্ন নিয়ে ব্যস্ত থাকা? নিজের ইচ্ছের কি কোনো নাম নেই? অন্তত স্বামীর তো বোঝা উচিত যে তার স্ত্রীরও ইচ্ছে বা আশা থাকতে পারে। এমনই বড়সড় একটা প্রশ্ন খালামণির উদ্দেশ্যে ছুঁড়ে মারলাম। খালামণির হাত থেকে আমার বড় নেকলেসটা রেখে মলিন কণ্ঠে বলে উঠল, হয়তো স্বামী আর সংসার এসব কিছু নিয়ে ব্যস্ত থাকতেই তো দিন কেটে যায়। নিজের ইচ্ছে পূরণ করার সময়টা কোথায় থাকে? আর বাকি রইল স্বামীর কথা। তাহলে বলবো, স্বামীরা সারাদিন কাজ আর টাকা রোজগার নিয়ে ব্যস্ত থাকে, তাদের আবার সময় কোথায় আমাদের বোঝার? কেন থাকবে না? বিয়েটা কি শুধু দায়িত্ব পালনের জন্য? ছেলেরা কি মেয়েদের শুধু সেবা করানোর জন্য বিয়ে করে? যদি তাই হয় তাহলে বলবো এমন বিয়ে না হওয়াই ভালো। খালামণি মলিন হাসি দিয়ে আমার কাঁধে এক হাত দিয়ে হেলে আমার থুতনি ঝুঁকিয়ে বলল, তাহলে আনিশা মনির কেমন বর চাই?
আমি খানিকটা ভাবুক হয়ে পড়লাম। মনের মাঝে থাকা ক্যানভাসটাতে ছবি আঁকতে শুরু করলাম, কোনো কাল্পনিক মানুষ যাকে ভালোবাসা যায়। আমি আনমনে বললাম, হাজবেন্ড এমন হওয়া উচিত যে নিজের ব্যস্ততার মাঝেও তার ওয়াইফের খেয়াল রাখার কথা এক মুহূর্তের জন্যেও ভুলবে না। মেয়েরা যেমন হাজার ব্যস্ততার মধ্যে নিজের স্বামীর খেয়াল রাখতে ভোলে না, স্বামীর ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা সব কিছু মনে রাখে, ঠিক তেমনই স্বামীরও কেয়ারিং হওয়া উচিত। তার সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, তবে সেটা অবশ্যই ভালোবাসার টানে মিটেও যাবে। কথা শেষ হতেই হাসির শব্দ শুনতে পেলাম। খালামণি মন খুলে হাসছে। আমি মুখ ফুলিয়ে বললাম, হাসছো কেন? তুমি যা জানতে চেয়েছো তাই বলেছি, তাই হাসবে? খালামণি আমার চুলে চুমু খেয়ে হাত বুলিয়ে নম্র গলায় বলল, একদমই না, সে কারণে হাসছি না। অল্প বয়সে বেশ পেকেছো তুমি, সে কারণে হাসছি। তোমার বিয়ের পালা শেষ হলে তোমার ঋদ্ধি আপুরও ব্যবস্থা করেই ছাড়বো। মেয়েটা বিয়ে করতে রাজি নয় কিছুতেই, একবার শুধু তোমার বিয়েটা হোক। তাই করো তো। সারাদিন এত সাজগোজ করে একদিন দেখা যাবে তোমার মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে। খালামণি আমার গলায় নেকলেস ঝুলিয়ে দিয়ে ব্যস্ত গলায় বলল, ঠিকই ধরেছ। মেয়েটা যে কোথায় গেল তখন থেকে পাত্তা নেই ওর। আমি ওকে কখন ডেকেছি খেয়াল আছে ওর? আমি একা তোকে কি করে সাজাবো বলতো? হয়তো নিচের ঘরে বিউটি পার্লার খুলে বসেছে গো তোমার মেয়ে। খালামণি আমার কথায় সায় দিল। ঋদ্ধি আপুকে নিয়ে আরো নানান রকম কথা বলছিলাম আমি আর খালামণি। আমার ঘুম পালিয়েছে, তাই কথাতে মনোযোগী হয়ে উঠেছি আমি। মাঝে মাঝে হো হা করে হাসছি। এরই মাঝে ধূপধাপ শব্দের আওয়াজ পাই। দৌড়ে আমার পাশে গা লাগিয়ে এসে বসে পড়ে ঋদ্ধি আপু। আমি ওর দিকে ভালোভাবে তাকাই। ওর মুখটা দেখে মনে হচ্ছে ও বেশ ভয়ে আছে। ভয়ের চোটে মুখটা শুকিয়ে ফেলেছে ও। এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে ঋদ্ধি আপু। হাতটা তার কাঁপছে, পুরো শরীরটা মাঝে মাঝে নড়ে উঠছে। আমি তার হাতের উপর হাত রেখে চিন্তিত হয়ে বললাম, কি হয়েছে ঋদ্ধি আপু, এমন করছো কেন? ঋদ্ধি আপু আমার দিকে ভয়ার্থ চোখে তাকালো। হুট করে আমাকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলল, এই বিয়ে তুই করিস না সাবি। আমি ঋদ্ধি আপুর কথায় বিস্মিত হলাম। সেই সাথে খালামণিও বেশ অবাক চোখে তাকালো। আমি সোজা হয়ে বসে আপুর গাল ধরে আশ্বাস দিয়ে বললাম, কি হয়েছে, এমন কথা বলছো কেন? বিয়ে করব না কেন? ঋদ্ধি আপু কিছু বলার আগেই খালামণি কড়া মেজাজ নিয়ে বলে উঠল, নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনেছে বুঝলি। আমি যে ওর বিয়ে নিয়ে কথাবার্তা বলছিলাম সেটা শুনে এখন তোর বিয়ে আটকানোর ফোন দিয়ে আসছে, ফাজিল মেয়ে। কিন্তু আমার তেমনটা মনে হচ্ছে না খালামণি। দেখো আপু ভয়ে ঠিকঠাক কথা অবধি বলতে পারছে না। ঋদ্ধি আপু দাঁড়িয়ে খালামণিকে ধরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, না আম্মু, আমি সে কারণে ওকে বিয়ে না করার কথা বলিনি। বিয়ে করলে ও। পুরো কথাটা সম্পূর্ণ হলো না আর। ভাইয়ার কণ্ঠে চুপ হয়ে যায় ঋদ্ধি আপু। ভাইয়া এসে তাড়াহুড়ো করে বলে ওঠে, হয়েছে তোর আনিশা, তাড়াতাড়ি চল, নিচে সবাই তোর জন্য অপেক্ষা করছে। রোশনরা এসেছে, আশ চৌধুরীও এসেছেন। ভাইয়া আমি রেডি হয়ে গেছি, তুমি আর খালামণি যাও, আমি ঋদ্ধি আপুর সাথে কিছু কথা বলে আসছি। আমার কথা যেন একটুও সন্তুষ্ট হলো না ভাইয়া। গটগট করে হেঁটে এসে আমার দাঁড় করিয়ে ঠেলে নিয়ে যেতে যেতে বলল, সময় নেই তো, তাড়াতাড়ি যেতে হবে। ঋদ্ধির সাথে কথা পরে বললেও চলবে, হ্যাঁ এখন চল তো। কথাটা বলে আমাকে এক প্রকার জোর করে নিয়ে যেতে শুরু করলো। আমি ঘাড় ঘুরিয়ে ঋদ্ধি আপুর দিকে তাকালাম। সে ভীরু দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারলাম না আপু কি বলতে চাইছিল। পা জড়িয়ে বসে আছি, আমার দুই পাশে দুটো কোল বালিশ। আশেপাশে জোরে জোরে গান বাজছে। চারিপাশে বিয়ে পরিবেশ। দেওয়ালে নানান রকম ফুল টাঙিয়ে দিয়েছে। সফট লাইট আশেপাশে লাইটিং করছে। বিশেষ করে কাপলদের ওপর লাইট পড়ছে। আমি ঋদ্ধি আপু আসার পানে চেয়ে আছি। আমার ওপর পাশের বড় চৌকিতে বসে আছে রোশন ভাইয়া। সে আমার দিকে তাকিয়ে বারবার হাসছে, কিন্তু আমি মোটেও হাসার মুডে নেই। বাবা দরজায় দাঁড়িয়ে সবাইকে স্বাগতম জানাতে ব্যস্ত। একে একে সব আত্মীয় স্বজনরা আমায় দেখে দেখে যাচ্ছে।
আমি না চাইতেও হাসি মুখে তাদের সাথে কথা বলছি। কিছুক্ষণ পরেই ঋদ্ধি আপুর দেখা পেলাম। ঠিক সেই সময় আমার সামনে এসে দাঁড়ালো এক ব্যক্তি। তার মুখটা দেখতে পাচ্ছি না, কারণ লোকটার হাতে বড়সড় ফুলের বুকে। উনি আমার দিকে ফুলের বুকেটা এগিয়ে দিলেন। আমিও জোর করে হেসে বুকেটা ধরে পাশে রাখতেই হাসিটা মিলিয়ে দিল লোকটার মুখ থেকে। আয়াস ভ্রু উঁচিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমার গম্ভীর মুখটা দেখে সে বলে উঠল, কি হলো নিশা পাখি, আমাকে দেখে খুশি হওনি? অবশ্যই না। আপনি এমন একটা মানুষ যাকে দেখলে খুশি জাগে না, খুশিটা মিলিয়ে যায়। আয়েশ আমার দিকে হেলে বেশ শান্ত গলায় বললেন। এতটাই ঘৃণা হয় বুঝি? আমি দাঁতে দাঁত চেপে বললাম, হ্যাঁ খুব ঘৃণা হয়। সেটা কি এতদিনেও বুঝতে পারেননি? উনি হেসে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত জড়িয়ে রেখে বললেন, তাহলে তো আমি খুব লাকি বলতে হয়, বিকজ মানুষ সবসময় ভালোবাসা আর ঘৃণার জায়গায় সহজে দিতে চায় না, আর যাকে দেয় তাকে তো মানুষ ওপরের তালিকায় রাখে, রাইট? দেখুন, আমি আপনার সাথে অযথা কথা বলে নিজের বিয়ের অনুষ্ঠানগুলোতে নিজের মুড একদমই অফ করতে চাই না। এখন সরুন। আমি আয়েশের পাশ দিয়ে ঋদ্ধি আপুকে দেখার চেষ্টা করলাম। আয়াস ব্যাপারটা খেয়াল করে পেছন দিকে তাকালেন, তারপর সরে গিয়ে বললেন, এটা তো সঙ্গীত অনুষ্ঠান, রাইট? তাহলে এটা তো পালন করতেই হয়। ওনার কথায় আমি পাত্তা দিলাম না। উনি কোথাও একটা চলে গেলেন। ঋদ্ধি আপু এগিয়ে আসছে। আমি ইশারায় তাকে ডাকলাম। তখনই লাইট অফ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার লাইট অন হলো। আশেপাশে রং বেরঙের আলো ছড়িয়ে পড়ছে। সব ছেলেরা একসঙ্গে হয়ে তালে তাল মিলিয়ে নাচছে। সবার সামনে আছে রোশন ভাইয়া। বুঝতে পারলাম এবার সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে। ঋদ্ধি আপু এসে আমার পাশে বসলো। অতঃপর আমাকে কিছু একটা বলল। আমি জোরে জোরে বলে উঠলাম, আপু তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, আশেপাশে লাউড মিউজিক হচ্ছে তো, পরে শুনলে হবে না? আপু হয়তো আমার কথা শুনতে পেল না। ওদিকে রোশন ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো, হয়তোবা আমাকেও ডান্স করানোর জন্য উঠিয়ে নিয়ে যাবে সে। আবারও লাইটস অফ হয়ে গেল, সেই সঙ্গে মিউজিকও। মিনিট দুয়েক পরেই লাইটস অন হয়ে গেল। ডান্স ফ্লোরে রোশন ভাইয়াকে না দেখে কপাল কুঁচকে গেল আমার। হঠাৎই ডান্স শুরু হলো। সবার সামনে রয়েছেন আয়াস, তার উপর লাইট পড়ছে। তার পেছনে ভাইয়া সহ আরও অনেক ছেলে। রোশন ভাইয়াকে দেখা গেল অবশেষে। সে সবার শেষে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না এটা আয়াসের কাজ। আমাকে ইশারা করে ডান্স করছেন উনি। আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করেও পারলাম না। আমাকে দাঁড় করিয়ে এক পা ঘুরিয়ে দিলেন। আবারও হাত ধরে সামনে পেছন দিকে হাঁটতে লাগলেন উনি আমার দিকে তাকিয়ে। ভারী লেহেঙ্গার কারণে ছোটাছুটির পথ পাচ্ছি না আমি। আমার ডান্স ফ্লোরে নিয়ে এসে আবারও ঘুরিয়ে দিলেন উনি। ঘুরিয়ে আমার পেট চড়িয়ে আমার কাঁধে মাথা রেখে তাল মেলাতে মেলাতে বললেন, এই বাহানায় তোমার আর আমার সঙ্গীত হয়ে গেল সুইটার। আপনার সাথে ডান্স করছি মানে এই নয় যে আপনার সঙ্গে আমার সঙ্গীত হয়ে যাবে। আপনার জায়গায় রোশন ভাইয়া থাকার কথা ছিল। কথাটা বলেই আমি ওনার দিকে ঘুরে দূরে সরে যেতেই এক হাতে আমার বাম গাল ধরে ঘুরে হাঁটতে শুরু করলেন উনি। নিঃশব্দে হেসে বললেন, ওই রোশনকে এভাবে চিরতরে সরিয়ে ফেলতে আমার 2 মিনিটও লাগবে না, ইউ নো দ্যাট। শুধু তাই নয়, আমার রাস্তার যে আসবে তাকে এইভাবে সরিয়ে দেব আমি। কথাটা বলে আমাকে কাছে টেনে হাত দিয়ে হেলিয়ে দিলেন উনি। আমার দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি শক্ত গলায় বললাম, খবরদার, আপনি আমার পরিবারের কোনো লোকের ক্ষতি করার কথা ভাববেনও না। তাহলে যদি ক্ষতি করে ফেলি কি করবে তুমি? মারবে আমাকে? কথাটা বলে আমাকে উঠিয়ে আমার হাত ওপরে উঠিয়ে নিজের হাতের সঙ্গে লাগিয়ে নিয়ে গালে গাল ঠেকালেন। আমি অত্যন্ত রাগ নিয়ে বললাম, হ্যাঁ, দরকার হলে মারবো আপনাকে। আমার পরিবারের কোনো ক্ষতি আমি সহ্য করব না। তোমরা রায়জাদা ফ্যামিলি তো এসবই করতে পারো। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম আয়েশের দিকে। সরু গলায় বললাম, হোয়াট ডু ইউ মিন? নাথিং। মিউজিক শেষ হলো। আমি ছিটকে দূরে চলে এসে বড় বড় শ্বাস নিতে থাকলাম। এতক্ষণ ওনার কাছ থেকে ঘামছিলাম আমি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হার্টবিট যেন ফুল স্পিডে চলছিল। আয়াস ফোনের দিকে তাকিয়ে কোথাও একটা চলে গেলেন। আমি আমার জায়গায় বসতে নেব তখনই রোশন ভাইয়া আমার সামনে দাঁড়ালো। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি? হ্যাঁ আমি। আনিশা, তোমার না আমার সাথে ডান্স করার কথা ছিল, কি করে তুমি ওই আয়াস চৌধুরীর সঙ্গে ডান্স করলে?
আমি মাথা নাড়িয়ে শান্ত গলায় বললাম, দেখো তুমি তো ক্যাবলাকান্তির মতো দাঁড়িয়েছিলে, আসতে পারোনি। আয়াস জোর করে আমাকে দিয়ে ডান্স করিয়েছে, সব দোষ তোমার, ক্যাবলাকান্ত কোথাকার। রাগ হয়ে ফুঁসে তাকে পাশ কাটিয়ে চলে এসে বসলাম। এখনও অনেকে নাচ গানে মগ্ন। এখন মেহেন্দি দিয়ে দেওয়ার জন্য মেহেদি আর্টিস্ট এসেছেন। ঋদ্ধি আপু মেহেদি নেওয়ার জন্য ভেতরে গেছে। একজন আর্টিস্ট এসে আমার পাশে বসলো। ঋদ্ধি আপু কিছুক্ষণের মধ্যেই মেহেদি ভর্তি থালা নিয়ে হাজির হলো। আপু এসে আমার পাশে বসলো। তার মুখটা শুকনো, আমার হাতে মেহেদি পরানো শুরু হলো। আপুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তবে আপু কোনো গভীর চিন্তায় মগ্ন, যা বেশ ভাবাচ্ছে আমায়। আপু মোটেই চুপচাপ বসে থাকার মেয়ে নয়, অনুষ্ঠানে এত গম্ভীর থাকার মতো তো একদমই নয়। তাহলে আজ কি এমন হলো? কথাগুলো ভাবছিলাম, হঠাৎ জোরে শব্দ হলো। ভয়ে চোখ বুজলাম, বুকটা ধক করে উঠল। আস্তে আস্তে চোখ মেলতেই ধপ করে শব্দ হলো। পাশে তাকাতেই চমকে উঠলাম। ঋদ্ধি আপু পড়ে আছে ফ্লোরে, হাত দিয়ে ধরে থাকা পেটের জায়গা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আমি মেহেদি ছিটকে ফেলে দিয়ে দ্রুত আমি ঋদ্ধি আপুর কাছে বসে পড়লাম। আপু ততক্ষণে নিচের চোখ বুজে ফেলেছে। আমার মাথা কাজ করছে না। আপুর গালে আলতো করে থাপ্পড় মারছে, কিন্তু আপুর ওঠার নাম নেই। চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। পেটের দিকে খেয়াল করতেই দেখলাম এটা একটা গুলি, যা আপুর পেটে ঢুকে গিয়ে ছিদ্র করে ফেলেছে। সবাই তাড়াহুড়ো করে এগিয়ে এলো। আমি অসহায় হয়ে আশেপাশে তাকাচ্ছি। তখনই ভিড়ের ফাঁক দিয়ে সদর দরজায় একজনের হাত দেখতে পেলাম। হাতে রিভলভার, লেহেঙ্গা হাতে চড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম। হাতটা দরজার ওপাশে সরে গেল। আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, দাঁড়ান। সদর দরজায় ওই খুনিটা। দেরি না করে ভিড় ঠেলে বেরিয়ে লেহেঙ্গা হাত দিয়ে ধরে দৌড়ে গেলাম। ততক্ষণে ওই লোকটা চলে গেছে। আমি হার মানার পাত্রী নই। সদর দরজা পেরিয়ে ওই অবয়বের পিছু নিলাম। আমাকে জানতে হবে কি কারণে আমার ঋদ্ধি আপুর অ্যাটাক হলো। পা চলছে না, তবুও থামছি না। একসময় বাড়ির পেছন দিকে অবয়বটা ঘুরে গেল। আমিও পিছু নিলাম। পেছন দিকে বাঘ ঘুরতেই অবয়বটা হারিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে আশেপাশে তাকালাম। নিজের রক্তমাখা হাতটা নিজের কপালে রেখে ঘাম মুছলাম। আস্তে আস্তে হেঁটে লোকটাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। আমি নিশ্চিত এটা একটা লোক ছিল, কারণ হাতটা শেরওয়ানির হাতাতে মোড়ানো ছিল। কিন্তু কি রঙে সেটা মনে আসছে না। এত কিছু খেয়াল করাই হয়নি। আরও কয়েক ধাপ হাঁটতেই কারো কথাবার্তা বলার আওয়াজ পেলাম। কান খাড়া করে এগিয়ে গেলাম। কেউ একজন ফোনে কথা বলছে। আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেল মানুষটার কথা। ওনার পেছনে গিয়ে কাঁধে হাত রাখলাম। লোকটার সামনে ঘুরতেই চমকে গেলাম। কম্পিত গলায় বললাম, আয়াস আপনি? আয়াস কান থেকে ফোন সরিয়ে কেটে দিলেন। তারপর ভ্রুকুচকে বললেন, মিস করছিলে নাকি আমাকে? চোখ বন্ধ করে মাথায় চাপ দিতেই মনে পড়ল লোকটা শেরওয়ানির হাতার কালার কালো রঙের ছিল। চোখ বড় বড় করে তাকালাম আয়েশের দিকে। অবিশ্বাস্য কণ্ঠে বললাম, অবশেষে আপনি আমার আপনজনের ক্ষতি করেই ফেললেন। চোখ থেকে এক ফোঁটা পানি টুপ করে পড়ে গেল। সব কিছু অবিশ্বাস্য লাগছে। আমি জানি আয়েশের মতো মানুষ খারাপ হয়, জঘন্য হয়, তবে এতটা নোংরা আর নীচ হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। আমার বিশ্বাস ছিল আমার সাথে এই লোকটা আর যাই করুক আমার পরিবার পরিজনের ক্ষতি করবে না। কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাহুতে হাত দিয়ে হালকা ঝাঁকিয়ে জিজ্ঞেস করেন, কি হলো? কি বলছো তুমি? কার ক্ষতি করেছি আমি? আমি হাতের মুঠো শক্ত করে ওনার বুকে ধাক্কা মারলাম। উনি কয়েক ধাপ সরে গেলেন। আমি ওনার কাছে এগিয়ে ওনার কলার ধরে চেঁচিয়ে বলে উঠলাম, হাউ ডিয়ার ইউ! আপনি আমার ঋদ্ধি আপুকে মারতে পারলেন কি করে? কি করেছিল সে বলুন? আয়াস চেহারার হাবভাব এমন করে আছেন যেন উনি কিছুই জানেন না এবং আমার কথা বুঝছেন না। বিরক্তি নিয়ে নিজের শেরওয়ানির কলার দেখে সেটা আমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললেন, হোয়াট ডু ইউ মিন? আমি কেন ঋদ্ধিশাকে মারতে যাব? ওর সাথে আমার কোনো শত্রুতা নেই। আছে আছে বলেই মেরেছেন। হয়তো আপনার কোনো বাজে প্ল্যানিংয়ের কথাও জেনে গিয়েছিল, তাই আপনি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাই না বলুন? আয়াস রেগে আমার হাত ঝটকা মেরে ছাড়িয়ে নিলেন। রেগে অকপট গলায় বললেন, এসব উল্টাপাল্টা কথা বলার কোনো মানেই নেই। আমি তো এখানে একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম।
আপনি যতই মিথ্যে বলুন আমি সব জেনে গেছি। আপনাকে আমি ছাড়বো না মিস্টার আয়াজ চৌধুরী। এখন যাচ্ছি রিদ্ধি আপুর কাছে, তাই বলে ভাববেন না আপনি বেঁচে যাবেন। কথাটা বলে দৌড়ে চলে এলাম বাড়ির ভেতরে। আমার পিছু পিছু এলেন আয়াস। অলরেডি অনেক মানুষ ভয়ের চোটে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি ভিড় ঠেলতেই দেখলাম খালামণি আপুর মাথার কাছে অজ্ঞান হয়ে পড়েছে। ভাইয়া আর বাবা তার মুখে পানি ছিটাচ্ছে। আসিফ ভাইয়া আর খালু ব্যস্ত হয়ে পড়েছে আপুকে নিয়ে। আমি ধরপড় করে বসে পড়লাম। বাবা চিন্তিত কণ্ঠে বলে উঠল, এসব কি হচ্ছে বাড়িতে? ঋদ্ধিকে সরাসরি অ্যাটাক কে করতে পারলো? শুভ অনুষ্ঠানে কোথা থেকে কি হয়ে গেল? এসব কার কাজ? আমি আয়েশের দিকে চোখ রাঙিয়ে ওনার দিকে আঙ্গুল তুললাম। শক্ত গলায় বললাম, বাবা আমি জানি এসব কিছুর পেছনে এই নোংরা লোকটা আছেন। উনিই সব কিছু করেছেন। তুই এসব কি বলছিস আনিশামা? উনি কেন এই কাজ করবেন? তোর কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। না বাবা, আমার কোনো ভুল হচ্ছে না। আমি জানি না কেন উনি এসব করেছেন, কী উদ্দেশ্য ওনার, তবে ওই অবয়বের পিছু করে আমি ওনাকেই পেয়েছি। আয়াস রেগে চিৎকার করে বললেন, দেখো যা ইচ্ছে বলো, কিন্তু পরে, এখন ঋদ্ধিসার ব্যবস্থা করা প্রয়োজন। আমি চোখ নামিয়ে নিলাম। আগে থেকেই লোকটার প্রতি ঘৃণা ছিল আমার। হয়তো সময়ের সাথে সাথে ঘৃণাটা কমছিল। এক সময় ঘৃণার বিনাশও হতো, কিন্তু আজ থেকে ঘৃণার এক বিশাল বড় দেওয়াল তৈরি হলো আমার আর আয়েশের মাঝে, যা ভাঙার জন্য সারা জীবনটা হয়তো যথেষ্ট নয়। আমি আপুর বাম হাত ধরে পালস চেক করলাম। পালস খুব ধীরে চলছে। ভাইয়ার উদ্দেশ্যে বললাম, ভাইয়া অ্যাম্বুলেন্সে কল করেছো? হ্যাঁ, করেছি, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আসিফ ভাইয়া এতক্ষণ ঋদ্ধি আপুর পাশে মূর্তির মতো বসেছিল। হালকা নড়ে চড়ে আপুকে সোজাসুজি কোলে তুলে নিল সে। ভারাক্রান্ত গলায় বলে উঠল,